এটা কি আপনি নতুন দেখছেন? আমাদের মুখ্যমন্ত্রী ভীতু কোনোদিন এই ধরনের প্রতিবাদ দেখেননি, কেন উনি এতদিন ধমকি দিয়ে চালিয়েছিলেন, এই প্রথম উনি ধমকি দেখছেন। সেই হিসেবে এই ধরনের কথাবার্তা উনি বলবেন এবং আমার ধারণা যেভাবে আন্দোলন এগোচ্ছে তাতে ওর টেকা খুব মুশকিল। নারী আন্দোলন, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম, তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম। তাহলে কেন তাদেরকে তাদের পোশাক নিয়ে, যেমন আমরা যেন সবসময় শাড়ি আর সালোয়ার পরে থাকলেই আমাদের দিকে আর কেউ তাকাবে না, তাহলেই যেন পরিবেশটা, আমাদের সমাজটা যেন পাল্টে যাবে। আমরা যদি না হেসে চুপচাপ গম্ভীর হয়ে রাস্তা দিয়ে যাই, তাহলেই যেন সমাজটা পাল্টে যাবে। এইরকম ভাবে একটা যেন আমাদেরকে পোট্রে করা হচ্ছে। আমরা তো কিছু, আমাদের তো বেঁধে দেওয়ার কিছু নেই যে এইভাবে আন্দোলন করতে হবে, নাম্বার 1, নাম্বার 2 এইভাবে আন্দোলন করতে হবে। প্রত্যেকে 10টা পয়েন্ট নেই যে এইভাবে করতে হবে। মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে, অনেক কিছু জড়ো হয়েছে, তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের তো এত কিছু শর্ত মেনে নয়, শর্ত তো ওনারা মানবেন, আমরা কেন শর্ত মানবো সমাজে? সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছে, এটা খুব অ্যাকচুয়ালি কিছু করার নেই আমাদের। উই আর আনফর্চুনেট এ ব্যাপারে যে ওনারা আমাদের সাথ দিচ্ছেন না, আমাদের গভর্নমেন্ট আমাদের সাথ দিচ্ছেন না। কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের বলেছেন বলেই যে আমাদের কাজে জয়েন করতেই হবে, তার এরকম কোনো গ্যারেন্টি আমরা দিতে পারছি না। বিকজ আমরা এখনও কোনো সেফটি, কোনো সিকিউরিটি, কোনো বিচার এক অংশ হলেও পাইনি। এবং আমরা যতক্ষণ না সম্পূর্ণ বিচার পাবো ততক্ষণ সুপ্রিম কোর্ট কেন, ভগবান বললেও আমরা কাজে জয়েন করবো না। আমাদের আন্দোলনের ন্যায্যতা আছে, আমাদের মেরুদণ্ড সোজা আছে বলে আমরা আন্দোলনটা করছি এবং করব। দেখুন, উৎসবের ঢাক, এখানেও ঢাক বাজছে, বিসর্জনের ঢাক নয়, আবাহনের ঢাক। মুখ্যমন্ত্রী তার চিন্তা ভাবনা থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে উৎসবের ঢাক বাজিয়েছেন, কিন্তু আমরা সাধারণ মানুষের রুটি রুজি থেকে উৎসবকে বাদ দিতে চাইনি। কিন্তু উৎসবের যে আড়ম্বর চাই না, আমরা বিচার চাই। এই বিচারের মধ্যে দিয়েই আমাদের প্রকৃত উৎসব মানব, ওই যে তারা সুন্দর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেছিলেন, মানব শোধনের উৎসব এবং এই বিচার পাওয়ার উৎসব, এই রাজ উৎসব আমরা চাই। এবং উৎসবের মধ্যে দিয়েই, উৎসবের আবহাওয়ায় আমরা খুনিদের শাস্তি চাই, ধর্ষকদের শাস্তি চাই। যে উচ্চ অথরিটি এর সাথে যুক্ত, তিনি যত বড়ই মাথা হন না কেন, তার মেরুদণ্ড ভাঙতে চাই। শুনুন, সিদ্ধরায় যখন ডাক্তাররা বলেছে সিদ্ধরা সোজা রেখে লড়াই করতে হবে বিচারের দাবিতে, আমরা অভয়ার মৃত্যুর নিরপেক্ষ বিচার চাই, খুনিদের ধর্ষকদের যথাযথ শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ আমি বিশ্বভারতীতে দেখেছি উনি বহু চেষ্টা করেছিলেন আমাকে ওখান থেকে তাড়াবার জন্য, এবং 5টা বছর আমাকে লড়াই করে থাকতে হয়েছে। এবং আপনি জানেন বীরভূমের বাহুবলী ফিরে এসেছেন এবং যেভাবে ওকে ওয়েলকাম করা হলো, 15 রাষ্ট্র উদ্ধার করে ফিরে এসছে। আসলে তো এসছেন তিহার জেল থেকে। কিন্তু এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না, মানে এই নয় যে উনি এটাকে বিরোধিতা করছেন। উনি জানেন যে কে কী করতে পারে, সেই হিসাবে উনি এখন ডিপ্লোম্যাটিক্যালি সাইলেন্স মেনটেন করছেন। তবে যেভাবে আন্দোলনের গতি প্রকৃতি দেখা যাচ্ছে, আমার ধারণা ওনার বেশি দিন নেই। আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে এই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে সবসময়ই পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ দমিয়ে রাখা। সে আওয়াজ দমিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন গুন্ডা তৈরি করেছে এবং এই গুন্ডাগুলোকে আমরা দমন করতে পারিনি। কিন্তু আজকে আমরা সেই দমন করার জন্য বাঙালি গর্জে উঠেছে। আমার ধারণা সেদিন খুব দূরে নয় যখন দেখবো এই গুন্ডাগুলো এসে মুখ খুলে পড়ছে আমাদের সামনে। তারা দেখুন, তিলোত্তমার ঘটনাও তো রেয়ার, এ ধরনের ঘটনা তো কোনোদিন ঘটেনি। এবং যেটা হচ্ছিল এতদিন ধরে, এ ধরনের ঘটনা যেখানে ঘটছে আমরা চেপে যাচ্ছিলাম। আমি যেটা বলতাম যে সিপিএম 34 বছরের রাজত্বে আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল, আর তৃণমূল তাদের 2 দশকের এই 15 বছর রাজত্বে আমাদের মেরুদণ্ডটাকে গুঁড়ো করে দিয়েছিল। কিন্তু আজকের দিনে মনে হচ্ছে যে আমরা বাঙালিরা কিন্তু গর্জে উঠেছি। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি প্রবাসী বাঙালি, আমি থাকি দিল্লিতে। বিশ্বভারতীর চাকরি টার্ম শেষ করার পর আমি দিল্লিতে ফিরে যাই। কিন্তু 27 তারিখেও আমি এসেছিলাম এবং গত রাত্রে আমি এসেছি আজকের আন্দোলনের জন্য। আমরা এই সমাজকে কিছু দিতে পারিনি, আমরা তো যাবার দিকে। যখন এই ধরনের অনুপ্রেরণা আমি দেখছি আমাদের ছেলেমেয়েদের মধ্যে এবং কলকাতাবাসীর মধ্যে, তখন খুব অনুপ্রাণিত হয়েছি। সেই অনুপ্রাণিত হওয়ার জন্য আজকে এই বয়সে আমি রাত্রে এসেছি এবং সকালে এসেছি এবং পুরোটাই আমি থাকবো। যতদিন এই ধরনের আন্দোলন হবে আমি থাকবো। আমরা দেখছি, আমরা যখনই প্রশ্ন করছি অনেক রাজনৈতিক দল চলে আসছেন, তারা
নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই লড়ছেন। আমরা বুঝতে পারছি 2026 সামনেই এই ইস্যুকে যদি কেন্দ্র করে তারা যদি একটা কোথাও পৌঁছতে পারেন তাদের জন্য অনেক সুবিধা হবে, কিন্তু আমরা সেটা নাগরিকরা বুঝতে পারছি। তাই জন্য আজকে আমরা এখানে যারা এসেছি কোনো রাজনৈতিক দলের আন্ডারে আমরা কেউ নই, কোনো পতাকার নিচে আমরা এখানে আসিনি, কোনো কিছু লোভে আমরা আসিনি। আমাদের এখানে আসা মানে আমাদের কিন্তু কোথাও গিয়ে আমাদের সারাক্ষণ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা কেন আমাদের স্বপ্নাদের সবাইকেই পেতে হচ্ছে, কিন্তু তারপরেও আমরা এখানে সাহস নিয়ে আছি, হাতে হাত ধরে আছি। তার কারণ আপনারা আছেন, আপনারাও আমাদেরকে দেখছেন। আমরা সবাই যদি একসাথে না থাকি, আমাদের লক্ষ্য যদি এক না হয়, তাহলে কিন্তু এই সংস্কৃতি আর শুধুমাত্র আপনারা তো সবাই জানেন যে শাসক সেই শোষণ যন্ত্র। যে শাসক আমাদের কথা বলতেন, আমাদের বাড়ির নারীদের কথা বলতেন, সুরক্ষার কথা বলতেন, মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন, রাস্তায় নেমেছিলেন, যে শাসককে আমরা নিয়ে এসেছিলাম তারাই কোথায় যেন মানুষের থেকে আলাদা হয়ে গেল। যখন একটা কোনো বোধহয় গদি পায় মানুষ, বোধহয় তখন মানুষের কথা ভুলে যায়। গদির এমন একটা মোহ, এমন একটা কিছু আকর্ষণ আছে যেখানে সাধারণ মানুষের থেকে তারা দূরে সরে যায়। তারা ভাবেন আমরা অনেক উঁচুতে বসে আছি, আমরা বোধহয় ঈশ্বর, আর এরা বোধহয় সবাই আমার প্রজা। আমি যা বলবো সেই পুরোনো দিনে যেরকম শাসক দল যেভাবে নিজেদেরকে চালাতেন, জমিদারি প্রথা, রাজাদের প্রথা, এখনো বোধহয় সেই রকম প্রথাই। আমরা ডিসিশন নিয়ে নেব, আমরা বলে দেবো এইভাবে চলবে, তারপরে বাকিটা এইভাবে চলবে। আমাদের কোনো কিছুই আর শির দ্বারা বোধহয় সোজা নেই। আমরা সবাই এই কথাটা, সাধারণ মানুষেরা এই সমস্ত রাজাদের কথা শুনবে, কিন্তু এখন তো রাজা প্রথা বিলুপ্ত হয়েছে। সেগুলো তো আমরা অনেক পার করে আজকে আমরা এখানে চলে এসেছি। আমরা সবাই আজকাল খুব আধুনিক, আমরা সবাই মলে যাই, সিনেমা দেখি, ভালো স্ক্রিনে, আমরা সবাই ভালো ভালো পোশাক পরি, অনেক কিছু। আমরা সবাই ইংরেজিতে কথা বলি, বলার চেষ্টা অন্তত করি, দামি ফোন ইউজ করি, কিন্তু কোথায় আমরা আধুনিক হলাম বলুন তো? আমার তো এটাই বারবার করে মনে হচ্ছে যে মানুষেরা যে রাজনীতি করেন আমাদের নাকি ভালোর জন্য, আমরা যাতে সুরক্ষিত থাকি, আমাদের যাতে চাকরি হয়, আমরা যাতে একটা হসপিটালে গিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থা পাই ঠিকঠাক, আমরা যাতে পড়াশোনা করতে পারি, তাই জন্য নাকি মানুষেরা রাজনীতি করেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু দেখুন আমরা আজকে কোথায় আস্তে আস্তে যেন কোথায় আরো নিচে তলিয়ে যাচ্ছি, আর তাদের বাড়ি আস্তে আস্তে প্রাসাদ অট্টালিকা হয়ে যাচ্ছে। আমার তো মনে হয়, আমার কেন, আপনারা সবাই বোধহয় আমার সাথে সহমত হবেন যে দেশে স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে যখন সেই দেশের মন্ত্রী নেতারা সরকারি হসপিটালে গিয়ে নিজেদের চিকিৎসা করাবে। সেই দেশ তখনই এগিয়ে যাবে তখন যাদের বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়বে। তখনই আমাদের দেশ আরো বোধহয় উন্নত হবে, আমরা সত্যিকারের আধুনিক হওয়ার পথে এগিয়ে যাব। আর আমাদের অনেক ভয় ভীতি, গ্রামগঞ্জের মানুষদের অনেক ভয় দেখানো হচ্ছে, তারা রাস্তায় বেরোতে পারছেন না, তারা সঠিক কথা বলতে পারছেন না, কিন্তু আমরা সেই সাহস দেখাবো, কারণ আমরা কলকাতা শহরে বাস করি। আমরা তাও বাইরের মানুষজনদের থেকে মফস্বল জেলা, যে ধরনের ব্যবস্থা চলছে, যে ধরনের অরাজনীতি, এই অরাজকতা চলছে, সেই ধরনের, আমার কথায় মাফ করবে কারণ আমি তো সেভাবে বক্তা নই, মানে সবসময় কথা, সঠিক কথা হয়তো বলে উঠতে পারবো না, কিছু হয়তো এদিক ওদিক হয়ে যাবে। আমরা খুব সাধারণভাবেই কথা বলতে অভ্যস্ত, তো সেই রকমের অরাজকতা চলছে, তাই জন্য তারা হয়তো কথা বলতে পারছেন না, মুখ খুলতে পারছেন না। কিন্তু কোথাও গিয়ে সেখান থেকে হয়তো আমাদের একটুও আমরা সেখান থেকে ব্লেসড বলতে পারেন যে আমরা সেই কথাগুলো, এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। জুনিয়র ডক্টরদের অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদের এই পথ চলাটা আমাদের সাথে সামিল হয়েছেন। আর এটা শুধু আমি জুনিয়র ডক্টরদের আন্দোলন বলতে রাজি নই, আমরা কেউই রাজি নই, কারণ এইটা একটা নাগরিক আন্দোলন। এখানে আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থে এসেছি। আমাদের মধ্যে, বললাম না প্রথমেই, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একজন করে তিলোত্তমা বাস করে, আমরা সেই অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আর জুনিয়র ডক্টররা আমাদের সেই পথ দেখিয়েছেন, সেই পথে আমরা প্রত্যেকে হেঁটেছি এবং আগামী দিনেও হাঁটবো। আন্দোলন তো একদিনের নয়, এক বছরের নয়, এই দীর্ঘ পথ আমাদের অতিক্রম করতে হবে। আর আমাদের যাই করা বোধহয় পরবর্তী প্রজন্মের জন্য, যেখানে শিশুরা নিরাপদ হবে, যেখানে শিশুরা স্কুলে যেতে পারবে, হসপিটালে যেতে পারবে। হ্যাঁ, আমাদের দেশে অনেক জনসংখ্যা, আমরা লাইন লাগাতে অভ্যস্ত, আমরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত, কিন্তু আমরা ঘুষ দেব না। আমরা ওই দুর্নীতি যেভাবে চলছে, সেই দুর্নীতি আমরা নিজেরাও আনবো না নিজেদের মধ্যে। আমরা যখন প্রত্যেকের সরকারের বিরুদ্ধে, আমরা যখন শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছি, আমাদের একটা আঙুল কিন্তু নিজেদের দিকেও তোলা উচিত। আমরা কোথাও তো এতদিন চুপ করেছিলাম, আমরাও তো কোথাও গিয়ে ঘুষ দিয়েছি, আমরাও তো পাশের জনের সাথে যখন কোনো
কিছু হয়েছে, খারাপ কিছু হয়েছে, আমরা তখন চুপ করে নিজের বাড়ির দরজা বন্ধ করে থেকেছি। এই দরজাটা কিন্তু আর বন্ধ করলে চলবে না। এখন একটা অসময়, আমাদের প্রত্যেকের হাত ধরে থাকতে হবে। আমাদের মধ্যে অনেক নীতির হয়তো বিরোধ ঘটবে, হয়তো সবার কথা সবার পছন্দ হবেন না, কিন্তু তারপরেও জানবেন আমাদের সবার একটাই প্রশ্ন, একটাই লক্ষ্য, যে আমরা এমন একটা ভয়ের রাজনীতি বাদ দিয়ে, এই হুমকি সংস্কৃতি বাদ দিয়ে, এই ধর্ষণ সংস্কৃতি বাদ দিয়ে কিভাবে আমরা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবো, কিভাবে একটা সুষ্ঠু পরিবেশে বাঁচতে পারবো, এই পিতৃতান্ত্রিকতা থেকে কবে আমরা মুক্তি পাবো। আমাদের পিতৃতন্ত্র কিন্তু সবার মধ্যে, শুধুমাত্র পিতৃতন্ত্র বলতে আমাকে একজন ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে কেন তোমরা পুরুষদেরকে সবসময় আঙুল তুলছো। আমি বললাম যে না, পিতৃতন্ত্র কিন্তু মানুষের সবার মধ্যে থাকে, আমার মধ্যেও পিতৃতন্ত্র থাকতে পারে। পিতৃতন্ত্র একটা আইডিয়া, সেই আইডিয়াটা নিয়ে আমরা সবাই বড় হয়েছি। আমার তো এখানেও আপত্তি আছে যখন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলা হয়, এটাও কিন্তু পিতৃতন্ত্রের একটা পরিচয়। এটার আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করতে পারি, আমরা কিন্তু উনি সবার শেষে উনি একজন মহিলা, আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করি। উনি যেভাবে আমাদের যা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা রাখছেন না, আমরা সবকিছু বলি, কিন্তু ওনাকে আমরা এই ধরনের, ওনাকে কেন, কোনো মহিলাকে আমরা এই ধরনের কথা বলে আক্রমণ করতে পারি না। প্রথম থেকেই 14 তারিখ রাত থেকে যখন রিক্লেম দ্য নাইট, যখন সারা রাতের এই দিয়েছিলেন আর কি, আমরা সবাই যখন সারা রাত রাস্তায় নেমেছিলাম, তখন থেকেই মহিলাদের পোশাক নিয়ে, মহিলারা কোথায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, মহিলারা কি করছেন, মহিলারা কি হাসলেন, মহিলারা কি কাঁদলেন, কোন জামা পরলেন, সারাক্ষণ ধরে শুধু মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমার মাথাতে এটা ঢুকছে না যে এই আন্দোলনের কোথাও একটা অলিখিতভাবে একটা ছিল যে আমরা তো প্রথমে নারী আন্দোলন, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম, তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম। তাহলে কেন তাদেরকে তাদের পোশাক নিয়ে, যেমন আমরা যেন সবসময় শাড়ি আর সালোয়ার পরে থাকলেই আমাদের দিকে আর কেউ তাকাবে না, তাহলে যেন পরিবেশটা, আমাদের সমাজটা যেন পাল্টে যাবে। আমরা যদি না হেসে চুপচাপ গম্ভীর হয়ে রাস্তা দিয়ে যাই, তাহলেই যেন সমাজটা পাল্টে যাবে। এইরকম ভাবে একটা যেন আমাদেরকে পোট্রে করা হচ্ছে, আমরা তো কিছু, আমাদের তো বেঁধে দেওয়ার কিছু নেই। গত 9ই আগস্ট থেকে যে আন্দোলন চলছে তাকে নানা রকমভাবে আক্রমণ করা হয়েছে, কখনো ব্যক্তিগতভাবে থ্রেট দেওয়া হয়, কখনো পরিবারকে থ্রেট দেওয়া হয়েছে, কখনো হসপিটাল সূত্রে থ্রেট দেওয়া হয়। তারপরেও আমরা প্রত্যেক দিন রাস্তায় নেমেছি, আমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলনের ন্যায্যতা আছে, আমাদের মেরুদণ্ড সোজা আছে বলে আমরা আন্দোলনটা করছি এবং করব। আমরা দাবিগুলি না মানলে, যে উনি বলছেন যে সেবা করব না, দাবিগুলি আমরা কিন্তু পরিষ্কার বলছি সেবাটা করতে চাই বলি। আমাদের দাবিগুলিতে যেরকমভাবে রোগী পরিষেবার কথা উঠে এসছে, সেরকমভাবে আমাদের সুরক্ষার কথা উঠে এসছে, সেরকমভাবে রোগী সুরক্ষার কথা উঠে এসছে। আমরা মনে করি সেবা দিতে গেলে, পরিষেবা দিতে গেলে এই দাবিগুলি ইমিডিয়েট সলিউশন হওয়া খুব দরকার। বাংলা যেদিন 9ই আগস্ট, যেদিন ঘটনাটি জেনেছিল 10ই আগস্ট সকাল থেকে, সেদিন থেকে বাংলা শোকস্তব্ধ হয়নি। বাংলা তার পরের মুহূর্ত থেকে রাস্তাতেই ছিল, প্রতিবাদে গর্জে উঠেছে, বোনের বিচার চাওয়া দাবিতে রাস্তায় নেমেছে, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। ওনারা বারংবার উৎসবের অজুহাত দেখিয়ে আসলে প্রতিবাদের কণ্ঠস্বরতা দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাংলার মানুষ বারংবার কিন্তু তাকে প্রতিরোধই করছে। ওনাদের শিক্ষা নেওয়া উচিত এইটা থেকে। আমার বোনের ঠিক যে নৃশংসতায় মৃত্যু হয়েছে, সে এমডি করতে এসেছিল, সে চেস্ট মেডিসিন স্পেশালিস্ট হতো, কিন্তু যে নৃশংসভাবে রাতের গভীর অন্ধকারে নিজের সেমিনার রুমে তাকে খুন হতে হয়েছে, তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, তারপরেও দাঁড়িয়ে যে কষ্ট আমার বোন পেয়েছে, যে অত্যাচার তার উপর দিয়ে হয়েছে, আমরা তাকেই প্রতিমূর্তি হিসেবে রাখতে চেয়েছি। এই কষ্ট যেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে থেকে যায়, আমাদের অন্তরে থেকে যায়, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে জানিয়ে দেয় লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা বারংবার বলেছি দলীয় রাজনীতির পতাকা ছেড়ে যদি সাধারণ মানুষের অংশ হিসেবে কেউ আসতে চান, তিনি আসতে পারেন, তিনি আমাদের আন্দোলনে অলওয়েজ ওয়েলকাম। কিন্তু কোনো পতিতদশা ব্যক্তি যিনি সেই দলীয় রাজনীতির একটা পতিতদশা মুখ, তিনি তার দলীয় রাজনীতিকে রিপ্রেজেন্ট করার জন্যই এই আন্দোলনে যোগ দিতে এসেছিলেন। সেই জায়গা থেকে আমরা দলীয় রাজনীতিকে রিফিউট করার জন্যই বলেছিলাম গুরুবার। আচ্ছা, এখানে এত রকম যে স্লোগান আসছে, সেই স্লোগানের সঙ্গে যাদবপুরে দেখা যাচ্ছে একটা স্লোগান উঠেছে যে হাম কাশ্মীর মাঙ্গে আজাদ, কি বলবেন এই স্লোগান? জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন আসলেই সমাজের বুকে একটা কোথাও প্রতিরোধের বার্তা দিয়ে দিয়েছে, কোথাও একটা প্রতিবাদের বার্তা ছড়িয়েছে। সেই প্রতিবাদের বার্তা কোথাও গিয়ে লাভ দখলে হয়েছে, কোথাও গিয়ে ভোট দখলে হয়েছে, তারই একটা অংশ হিসেবে হয়তো বা কোনো নানা জায়গায় নানা ধরনের স্লোগান উঠেছে। WBJDF তার জুনিয়র ডাক্তার আন্দোলনে তার মূল দাবি ছিল অভয়ের ন্যায় বিচার, তার মূল দাবি ছিল স্বাস্থ্যকর্মী সহ সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে সুরক্ষা সুনিশ্চিত করা, সেখানে নিরাপত্তার পরিবেশ ফিরিয়ে আনা। WBJDF তার মতো করে সেই জায়গাতেই অঙ্গীকারবদ্ধ।
মুখ্যমন্ত্রী কি চান সেটা মুখ্যমন্ত্রী ভালো করে বলতে পারবেন, কিন্তু আমরা চাই কাপড় দিয়ে সিদ্ধারা ঢেকে রাখা যায় না। মানুষের সিদ্ধারা যেমন সোজা ছিল তেমন সোজাই থাকবে, এবং তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত সারা বাংলার মানুষ ঢাকা সিদ্ধারা নয়, তার সিদ্ধারা খোলার জন্য সিদ্ধারা সোজা করে বিচার ছিনিয়ে আনবে। দেখুন, উৎসবের ঢাক, এখানেও ঢাক বাজছে, বিসর্জনের ঢাক নয়, আবাহনের ঢাক। মুখ্যমন্ত্রী তার চিন্তা ভাবনা থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে উৎসবের ঢাক বাজিয়েছেন, কিন্তু আমরা সাধারণ মানুষের রুটি রুজি থেকে উৎসবকে বাদ দিতে চাইনি, কিন্তু উৎসবের যে আড়ম্বর চাই না, আমরা বিচার চাই। এই বিচারের মধ্যে দিয়েই আমাদের প্রকৃত উৎসব ওই যে তারা সুন্দর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেছিলেন, মানব শোধনের উৎসব এবং এই বিচার পাওয়ার উৎসব, এই রাজ উৎসব আমরা চাই। এবং উৎসবের মধ্যে দিয়েই, উৎসবের আবহে আমরা খুনিদের শাস্তি চাই, ধর্ষকদের শাস্তি চাই। যে উচ্চ অথরিটি এর সাথে যুক্ত, তিনি যত বড়ই মাথা হন না কেন, তার মেরুদণ্ড ভাঙতে চাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে দাবি না মানলে মানুষের সেবা করব না, এটাও একটা শুনুন, যারা অর্থের বিনিময়ে সেবা করেন, যারা সেবার মানসিকতা থেকে আসেন না, যারা রাজনীতিটাকে একটা ইনকামের রাস্তা হিসেবে দেখেন, তারা এরকম অনেক কথাই বলেন। সেই জন্য তার সাথে আমরা আমাদের কোনো মত জানাতে পারবো না। এইটুকু বুঝি যে যারা রাজনীতিকে নীতির শ্রেষ্ঠ মনে করেন না, রাজার নীতি, আমি রাজা, আমি যা বলবো সেটাই নীতি হিসেবে থাকবে বলে মনে করেন, তারা যা খুশি বলতে পারেন। সাধারণ মানুষ এবং সত্যিকারের রাজনীতিবিদ কখনো টাকার জন্যে রাজনীতি করতে আসেন না, তারা সেবামূলক মানসিকতা থেকে আসেন। আমার মনে হয় উনি সেবামূলক মানসিকতা থেকে আসেননি, তাই উনি ভাবছেন যে রাজনীতি নিয়েই কথা উনি বলছেন। যখন মানুষ জেগে ওঠে তখন মুখ্যমন্ত্রী কি বলছেন তাতে কিছু এসে যায় না। পুজোতে যদি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মানুষকে বারণও করে বেরোতে, তাহলে মানুষ বেরোবে, আমরা সবাই বেরোবো। এবং যদি মানুষকে বেরোতেও বলে, কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি মানুষ পুজোটাকে প্ল্যাটফর্মের প্রোটেস্ট হিসেবে ব্যবহার করবে। দুর্গাপুজোতে মানুষের ভিড় এমনিই হবে, ওরা চাক কি না চাক। যদি ওরা চাইতো ওদের মতে সব হবে, তাহলে আজকে টালার ওসি এভিডেন্স ট্যাম্পারিংয়ে জেলে থাকতো না। যেহেতু মানুষ জেগেছে, তাই সিবিআইয়ের হাতে কেসটা গেছে, তাই সুপ্রিম কোর্টে সুমোটো হয়েছে পাবলিক আউটরেজের জন্যে। ওরা চেষ্টা করছে, দেখুন দুর্গাপুজোর সময় মানুষ ভিড় রাস্তায় করবেই, কাউকে ওরা থামাতে পারবে না, এটাই গল্প। রাষ্ট্রবিরোধিতা থাকবেই, রাষ্ট্র থাকলে রাষ্ট্রবিরোধিতা থাকবেই। আমাদের এই প্রোটেস্ট যদি আশা করি আমাদের প্রোটেস্ট জনগণকে দেখিয়ে দিয়েছে যে আসলেই আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার শিরদাঁড়া কতটা স্ট্রং, সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। আমাদের আর নতুনভাবে দেখার কিছু নেই। তো আমরা চাই তিনি এবার শিরদাঁড়াটাকে অ্যাকচুয়ালি একটু স্ট্রং করুন, এবং করে আমাদের যে এই প্রোটেস্ট সেটাকে সফল করুন, এবং আমাদের তিলোত্তমা দিদির বিচার দিক, এবং সেটা অবিলম্বে। আমরা কাজে জয়েন করতে চাই, আমরা সমস্ত কিছু করতে চাই। আমরা এই জিনিসটা করার জন্য ডাক্তারি করিনি, কিন্তু আমরা আজকে বাধ্য হয়ে পথে নেমে পড়েছি। আজকে আমরা যে কারণে পথে নেমে পড়েছি তার বিচার আমরা এখন পর্যন্ত একটুও পাইনি। আমরা আজকে 55 দিন হতে চললো, আজকে আমরা আমাদের মনে হয় সেরকমভাবে কোনো রকমই আমরা আমাদের বিচার বা আমরা যে সমস্ত জিনিস দাবি করেছি, আমাদের সেফটি, কিচ্ছু পাইনি, এবং সেই জন্যই আজকে আমাদেরকে পথে দাঁড়াতে হচ্ছে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব যাতে অবিলম্বে এবারে আমাদের একটা কিছু সুরাহা দিন এবং আমাদের তিলোত্তমা দিদির বিচার দিন, নাহলে আমরা কিন্তু কোনো মতেই কাজে জয়েন করব না। আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখবো। উনি আইনজীবী তো দাঁড় করিয়ে রেখেছেন বুঝতেই পারছি, এবং তার এগেনস্টে আমরাও আমাদের আইনজীবীকে দাঁড় করিয়েছি, এবং আমাদের আইনজীবী যথেষ্ট চেষ্টা করছেন আমাদের সাইড থেকে, এবং আমরা শিওর যে আমরা জিতবই। কিন্তু আমরা দিদির কাছে দাবি করবো যাতে এটা তাড়াতাড়ি হয়, কারণ আমরা জনগণকে তার উপযুক্ত তাদের যে ইয়েগুলো স্বাস্থ্য সেটা তাদের দিতে চাই, সেটা আমরা দিতে পারছি না। জনগণ ব্যাহত হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের স্যারেরা কন্টিনিউয়াস হসপিটালে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদেরকে, এবং আমরা আমাদের প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি, এবং আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা তিলোত্তমার বিচার পাচ্ছি। মানে দিদিকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তার প্রতীক স্বরূপ হয়তো এই মুখটা বানানো হয়েছে। এবং শুধু দিদি কেন, আমি এটুকু বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমাকেও, আমাদের বহু স্টুডেন্টদেরকে, আমরা যে পরিবেশ ফেস করেছি কলেজে, যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা থেকেছি, তার জন্য আমার মনে হয় খানিকটা ওই মুখটা জাস্টিফাইড। মানে
আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন, হসপিটাল তো সম্পূর্ণভাবে খোলা আছে, আমাদের যারা সিনিয়র ডাক্তার, আচ্ছা আরেকটা প্রশ্ন, এতদিন ধরে যতক্ষণ পেশেন্টরা এসে কি বলতো জুনিয়র ডাক্তারদের দেখাবো না, সিনিয়র ডাক্তার আসুক ওনাদের দেখাবো, এখন সিনিয়র ডাক্তাররা দেখছে তখন বলছে জুনিয়র ডাক্তারদের লাগবে, এটা কি ঠিক? এটা জাস্টিফাইড? আমরা তো এখন সিনিয়র ডাক্তারদের মানে সিনিয়র ডাক্তাররা তো এখন আছেন ওখানে, ওনারাই তো দেখছেন, এখন তাহলে সবার তো অসুবিধা হওয়ার কথা না, সবাই তো অনেক বেশি খুশি থাকার কথা, এরপরেও এই কথাগুলো তো শোনার কোনো মানে হয় না। প্লাস এতগুলো অভয়া ক্লিনিক হচ্ছে, এই মানে অনেক দূরে গ্রামে গিয়ে এই বন্যা প্লাবিত জায়গায় গিয়ে গিয়ে যে এত মানে বিনা পয়সায় ওষুধ চিকিৎসা সব পৌঁছে দেওয়া হচ্ছে, এরপরেও যদি বলা হয় যে মানুষ চিকিৎসা পাচ্ছে না, এই কথাটা কি ঠিক? উনি তো বলেছিলেন যে উৎসবে ফিরতে, আমরা বলতে চাই উৎসবে এই বছর আমরা ফিরতে পারছি না, যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি আমরা উৎসবে ফিরবো না, এই বিপ্লবেই আমরা থাকছি, যতদিন দরকার হবে আমরা রাস্তাতেই থাকবো, আমাদের কোনো অসুবিধে নেই, এটাই আমাদের এখন মানে মূল উদ্দেশ্য যে অভয়াদি যেন বিচার পায়। না, থ্রেট কালচার আমি এটাকে নিশ্চয়ই বলবো না, এবং পরিষেবা তো বন্ধ হয়ে পুরোপুরি নেই, পরিষেবা দেওয়া হচ্ছে, কিন্তু ওনারা যে 10 দফা দাবি করেছেন সেগুলো অত্যন্ত জাস্টিফাইড দাবি, সেইগুলো হওয়ারও আমার মনে হয় যে একটা মানে যথার্থ আছে, কারণ আছে, তো আমার মনে হয় না এটা কোনো থ্রেট কালচার, কারণ পরিষেবা পাচ্ছে। আমার সেটা মনে হয় না। দেখুন, ফিতে কারা কাটছে জানি না, কারণ আমরা আজকে মহালয়ার দিনে তাহলে এইভাবে রাস্তায় থাকতাম না, মহালয়ার দিন আজকে এইভাবে সবাই এত মানুষ রাস্তায় বেরিয়েছে, আমার মনে হয় নিশ্চয়ই সবাই ভেতর থেকে আজও ভীষণ ক্ষুব্ধ, আজও যেটা তারা চাইছে সেটা পাচ্ছে না, তার জন্য কারা ফিতে কাটতে গেছে এটা জানা নেই, মনে করি না। কারণ আমি যা দেখতে পাচ্ছি প্রতি বছর দুর্গাপুজো উৎসব যেভাবে হয়, যেভাবে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট থাকে, এবার নেই, মহালয়ার রাতে কোনো বাজি ফাটেনি এবারও, তো আমাদের সবার মনে হয় সেইভাবে উৎসব মানুষ মানাচ্ছে না। পুজো নিশ্চয়ই হবে, কারণ পুজোর সাথে অনেক মানুষের কর্ম জায়গাটা জড়িয়ে আছে, কিন্তু সেইভাবে উৎসব আমরা করতে পারছি না কেউ, আমাদের মনের মধ্যে এখনো যে কষ্ট দুঃখ আছে তাতে করে উৎসবে ফিরতে পারছি না। শুনুন, সিদ্ধরায় যখন ডাক্তাররা বলেছে সিদ্ধারা সোজা রেখে লড়াই করতে হবে বিচারের দাবিতে, আমরা অভয়ার মৃত্যুর নিরপেক্ষ বিচার চাই, খুনিদের ধর্ষকদের যথাযথ শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোনো লিডারের কথা আমি বলতে পারবো না, জনগণ রাস্তায় নেমেছে, জনগণ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। চলুন, দুর্গাপূজা পুজোর মতো হবে, কিন্তু আমাদের রাস্তা আন্দোলনের রাস্তায়, আমরা রাস্তায় ডিমান্ডের দাবিতে থাকবো। দেখুন, আমাদের এটাও একটা প্রতিবাদেরই উৎসব, আমরা সেই প্রতিবাদের উৎসবেই নেমেছি, সেই উৎসবেই আমরা সামিল রয়েছি। দেখুন, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই জন্যই আমরা আবার কাজে ফিরে গেছিলাম, আর কাজ আমাদের সম্পূর্ণ বন্ধ নয়, আমরা সিজ ওয়ার্কের আছি, সিনিয়র ডক্টররা নেই। উনি কী চান আমরা তো বলতে পারবো না, কিন্তু এইটুকুন বুঝতে পারছি যে সমাজ ব্যবস্থায় প্রচণ্ডভাবে ঘুম ধরেছে, এবং সমাজ ব্যবস্থার একটা মেরুদণ্ডে কোনো সমস্যা আছে এবং মস্তিষ্কে সমস্যা আছে, তাই জন্য আমরা শুধু মেরুদণ্ড নয় মস্তিষ্কও দিয়েছিলাম। যারা থ্রেট কালচারের এই কথাগুলো বলছে তারা হচ্ছে থ্রেট কালচারের মূল ধারক আর বাহক, এবং কে কী বলছে এইসব মানুষের কথা শুনে নিজেদের মাথা খারাপ করার কোনো মানে হয় বলে আমাদের মনে হয় না। দেখুন, এতে কোনো রাজনীতির রং নেই, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে সাধারণ মানুষ দেখা যাচ্ছে, তা থেকেই বোঝা যাচ্ছে যে এতে কোনো রাজনীতির রং নেই। যারা লাগাতে চাইছে রাজনীতির রং এতে, তারা নিজেরাই রাজনীতি করছে। আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই।